নীল দর্পণ, এই শব্দটা শুনেছেন আগে কখনো? শুনেছেন। আমি 1860 সালে দীনবন্ধু মিত্র, একজন নাম আছে আপনারা শুনেছেন, 1860 সালে দীনবন্ধু মিত্র একটা গুরুত্বপূর্ণ লেখনী প্রকাশ করেন, যেখানে ইংরেজরা তৎকালীন সময়ে বাংলার এবং ভারতীয় উপমহাদেশের নীল চাষিদের উপরে যে জুলুম নিপীড়ন এর স্টিম রোলার চালিয়েছিল, এর প্রতিবাদ স্বরূপ তিনি একটা নাটিকা লিখেন, উপন্যাস বলতে পারেন, নাটিকা বলতে পারেন, যেহেতু এটাকে নাটক হিসেবে প্লে করা হয়েছিল। তো এর নাম তিনি দিয়েছিলেন নীল দর্পণ। ঠিক আছে, তা আমি সেই দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নিয়ে কথা বলছি না। আমি টাইটেলটা ঠিক রাখছি, কিন্তু এখানে শোষক বা ওই পশ্চিমা সভ্যতা, ইংরেজরা তাদের জায়গায় ঠিক থাকবে, কিন্তু এই নীল বলতে আমি আসলে নীল চাষিদেরকে বোঝাচ্ছি না। এই নীল বলতে আমি বোঝাচ্ছি নীল একটা আকাশ সংস্কৃতিকে। আপনারা কি ব্লু ফিল্মসের নাম শুনেছেন? এই ফিল্মসের নাম ব্লু হলো কেন? এটা নীল ছবি কেন, আকাশ সংস্কৃতি কেন? এটা নিয়ে পড়াশোনা করতে গিয়ে দীনবন্ধু মিত্রের নীল দর্পণের কথাটা মনে পড়ল, যে 1860 সালে তিনি এই উপন্যাস বা নাটিকাটা লিখেছিলেন, যেখানে ওই ইংরেজদের একটা চরিত্র তিনি ফুটিয়ে তুলেছিলেন, যে তারা বাংলার এবং ভারতীয় উপমহাদেশের নীল চাষিদের উপরে নির্যাতনের স্টিম রোলার চালিয়েছিল। তখন নীল বিদ্রোহের সূচনা হয়। তো সেই সভ্যতাই, সেই একই সভ্যতা, ওই পশ্চিমা সভ্যতাই 1890 সাল থেকে, 90 বা 96 এই সাল থেকে সারা বিশ্ব জুড়ে একটা নতুন দর্পণ চালু করে দিল। এর নাম ব্লু ফিল্মস বা আকাশ সংস্কৃতি, যেটাকে আমরা বলি পর্নোগ্রাফি বা ব্লু ফিল্মস। এখন পর্নোগ্রাফির সাথে পরিচিত না এমন হাজারে একজন ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না। ঠিক আছে, বাংলাদেশের পরিসংখ্যান বলছে যে বাংলাদেশে স্কুল পড়ুয়া প্রায় 77% ছেলে মেয়ে পর্ন দেখে। এটা আমার কথা না, বা আপনি গুগল করেন, এবং দিন দিন মেয়েদের পর্ন দেখার প্রবণতা বাড়ছে, এটা লেখা আছে। শুধু তাই নয়, ওই 1896 সালের দিকে তারা যখন পর্নোগ্রাফি ছড়িয়ে দেয়, মাত্র 7 মিনিটের একটা ভিডিও তারা প্রকাশ করেছে। ঠিক আছে, এবং তার নামও তারা দিয়েছিল, আমার নামটা ঠিক খেয়াল নাই, আর আমি এগুলো ফিল্মস দেখিনি, আমি গুগলের নামটা দেখেছি কি নাম ছিল। তো তখন থেকে নিয়ে এই পর্যন্ত এই যে নীল সংস্কৃতি চালু করে দেয়া, এটা শুধু পশ্চিমাদের মধ্যে সীমাবদ্ধ থাকে নাই, পুরো বিশ্বের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়েছে। এবং আপনি পরিসংখ্যান দেখবেন যে এই নীল সংস্কৃতিতে সবচাইতে বেশি যারা পারদর্শী তারা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। এবং এই ব্লু ফিল্মস পুরো বিশ্বে একটা ইন্ডাস্ট্রি চালু করেছে, এর নাম হচ্ছে পর্ন ইন্ডাস্ট্রি। ঠিক আছে, এবং আপনি এবার শুনলে অবাক হবেন যে এই পর্ন ইন্ডাস্ট্রি প্রতি বছরে 97 বিলিয়ন ডলারের ব্যবসা করে। 97 বিলিয়ন ডলারের ব্যবসা করে পর্ন ইন্ডাস্ট্রি সারা ওয়ার্ল্ডে। 1 বিলিয়ন সমান সমান কত? 100 কোটি। 1 বিলিয়ন সমান 100 কোটি। 100 কোটি ডলার টাকা দিয়ে হিসাব করে দেখেন কত টাকা হয়। 97 বিলিয়ন ডলারের ব্যবসা হয় প্রতি বছর এই পর্ন ইন্ডাস্ট্রির মধ্য দিয়ে। এবং এই ইন্ডাস্ট্রির ফিল্মসগুলো হলিউড বলিউডের চেয়ে বেশি শ্যুট করা হয়। এবং আমেরিকার লস অ্যাঞ্জেলেস নামক একটা জায়গা আছে না, এটাকে বলা হয় পর্নের স্বর্গরাজ্য। মানে এখানেই সব পর্নের শুটিংগুলো আগে হতো। একটা পর্যায় থেকে সেখান থেকে সরিয়ে ক্যালিফোর্নিয়া নিয়ে আসা হয়েছে। কখন সরানো হয়েছে? যখন সেখানকার প্রশাসন একটা আইন জারি করলো। কি আইন জারি করলো? যে এখানে শুটিং করতে হলে বাধ্যতামূলক ব্যবহার করতে হবে। নাউজুবিল্লাহ করবেন না? তো তারা এটা ব্যবহার করার পক্ষপাতী না, তখন ওখান থেকে ইন্ডাস্ট্রি সরিয়ে ক্যালিফোর্নিয়ার দিকে নিয়ে যাওয়া হয়েছে। তো শুধু আমেরিকায় প্রতি বছর 10 থেকে 12 বিলিয়ন ডলারের ব্যবসা করে এখানে। দ্বিতীয় স্থানে আছে ইউরোপের কান্ট্রি ব্রিটেন,
তারপরে আছে সাউথ আফ্রিকা, তারপরে অন্যান্য কান্ট্রি, জার্মানি, এদিকে আপনার সুইডেন, ফিনল্যান্ড, আমাদের উপমহাদেশের অনেক কান্ট্রিও আছে। ঠিক আছে? তো এই যে নীল সংস্কৃতি সারা ওয়ার্ল্ডে তারা ছড়িয়ে দিল, এখান থেকে আমি একটা নাম চুজ করেছি আর কি, যে নীল দর্পণ। আমি কিন্তু লেকচারে এখনো যাইনি, জাস্ট ইন্ট্রোডাক্টরি কিছু কথা বললাম যে নীল দর্পণ নামটা আমি কেন দিয়েছি এই কারণে। তো মূল লেকচারে যাওয়ার আগে আমি আপনাকে কয়েকটা পরিসংখ্যান দেখাই। তার আগে বলে দিই যে এর ফলশ্রুতিতে শুধু যে ধর্ষণ বেড়েছে এমনটা নয়, বরং সমকামিতাও বেড়েছে। এখনকার পরিসংখ্যান বলছে মার্কিন যুক্তরাষ্ট্রের 52% মানুষ মনে করে যে সমকামিতাকে স্বীকৃতি দেওয়া উচিত, এবং 41% মানুষ মনে করে দেওয়ার দরকার না। কিন্তু আইনত এটা লিগ্যালাইজড, এটা ওদের বাক স্বাধীনতা। এটা কানাডা অনেক আগেই করেছে, ব্রিটেনেও আছে, অস্ট্রেলিয়াও স্বীকৃতি দিয়েছে, এবং দিন দিন আস্তে আস্তে আমাদের ভারত থেকে শুরু করে আমাদের দেশে পর্যন্ত এগুলোর বিস্তার বেড়ে গেছে। এবং তারা এখন সংগঠন তৈরি করেছে, তাদের ফ্ল্যাগ আছে, তারা অধিকারের কথা বলে, তারা স্বীকৃতি চায়। এবং পর্ন সম্পর্কে পড়তে গিয়ে আমি দেখলাম যে নর্মালি পর্নের যে ভিডিওগুলো হয় এগুলো হচ্ছে চলচ্চিত্রের মতো, জাস্ট যেমন একটা নায়ক নায়িকা শুটিং করে, গায়ক গায়িকা যেমন শুটিং করে, ঠিক এরকম করে ফিল্মস শুট করা হয়। আপনি যখন এটা সার্চ করবেন দেখবেন পর্ন ইন্ডাস্ট্রি থেকে বের হয়ে আসা কিছু ওদের কথা মতে পর্ন স্টার, তারা সাক্ষাৎকার দিয়েছে যে এই জগৎটার সম্পূর্ণটাই হচ্ছে মিথ্যা এবং ফেক, যা দেখানো হয় এটা টোটালি ফেক। এবং কোনো কোনো ক্ষেত্রে তাদেরকে বাধ্য করে জালের মধ্যে ফেলে এই ইন্ডাস্ট্রির মধ্যে অনুপ্রবেশ করানো হয়, যেখানে ওদের কোনো ইচ্ছাও থাকে না। একবার জড়িয়ে গেলে কোনো মেয়ে সেখান থেকে আর বের হতে পারে না। এগুলো তাদেরই কথা, এটাতে আসক্ত নয় এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। বাংলাদেশের রিপোর্ট বলছে যে বাংলাদেশে এখনকার ইয়াং জেনারেশনের মধ্যে 92% পর্ন দেখে। কত পার্সেন্ট? 92%। এবং পর্ন যে ওয়েবসাইটগুলো আছে এগুলো এত বেশি শক্তিশালী, এগুলোকে হ্যাক পর্যন্ত করা সম্ভব নয়। 2014 সালে বাংলাদেশের গভর্নমেন্ট যে ছিল, আমি জানি না, আমি আসলে এদিকে পলিটিক্সের খবর খুব একটা রাখি না, তারা 244টা পর্ন সাইটকে বন্ধ করে দিয়েছিল। কিন্তু এমন একটা অ্যাক্সেস তারপরেও চালু ছিল যে অন্য থ্রু দিয়ে এগুলোতে ভিজিট করা যেত। তো সবচেয়ে বেশি পর্ন সাইট যেগুলোতে ভিজিট করা হয় তার মধ্যে এই সাবকন্টিনেন্ট বা ভারতবর্ষ অন্যতম। ঠিক আছে? তো এগুলোর ফলশ্রুতিতে শুধু ধর্ষণ বেড়েছে এমন নয়, বরং সমকামিতাও বেড়েছে। এবং দেখা যাচ্ছে যে এখন প্রতি 10 জন মানুষের মধ্যে একজন নাকি, এটা রিপোর্ট, প্রতি 10 জনের মধ্যে নাকি একজন বিপরীত লিঙ্গের দিকে নয় বরং স্বলিঙ্গের দিকে আকর্ষিত হচ্ছে। এবং এই মহামারীগুলো দিন দিন বাড়ছে। আমি যখন লেকচার শেষ করব তখন আপনাকে আমি কিছু হাদিস শোনাবো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যুগ সম্পর্কে কিছু ভবিষ্যৎবাণী। তখন আপনি মিলাতে পারবেন ইনশাআল্লাহ যে আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন যুগটা সম্পর্কে সতর্ক করছেন।